নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, এই শীতের আমেজ আসতে না আসতেই এই যে সকালে উঠে একরাশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই যে সোয়েটার পরে কাজে বেরানো, এই যে একটা হালকা পাতলা শাল গায়ে দিয়ে কাজ করা, এটার মধ্যে কিন্তু একটা বেশ আলাদাই আনন্দ আছে। তবে বন্ধুরা, আমি কিন্তু পার্সোনালি একটা কথা অবশ্যই বলতে চাই, আমার কিন্তু গরমকাল বর্ষাকাল কোনো কালই পছন্দ না। শীতে যতই ঠান্ডা পড়ুক, যাই হোক না কেন, তাও আমার কাছে কিন্তু শীতকালটাই সব থেকে সেরা। আমার কিন্তু শীতকালটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আরও ভালো লাগে কারণ এই সময় পিঠে পুলি কত কিছু খাওয়া হয়, যেগুলো কিন্তু সারা বছর সেরকমভাবে বলতে গেলে খাওয়াই হয় না। তবে যাই হোক, প্রত্যেকটা সিজনেরই নিজস্ব কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যাই হোক, সেসব কথা থাক। সকাল সকাল উঠেই কিন্তু প্রথমে এরকম ওয়েদার দেখলে যেটা করি সেটা হলো, প্রথমে আমাদের রান্নাঘরের দিকে সিঁড়িটায় বসে একটু রোদ বইয়ে নিই। আর এই দেখো, বোঝো এখানে এসে গেছে। বোঝো এখানে কিন্তু যেরকমটা করে থাকে, ও কিন্তু ডেলি এসে যায়। আমি যখনই কাজ করতে যাই তখনই এসে যায়। তবে বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে আমার ডাস্টিংয়ের খুব একটা বেশি কিছু শেয়ার করব না, কারণ আজকে আবার একটু রান্নাবান্নার তাড়া রয়েছে, সেসব করে আবার বেরাতে হবে। সেই জন্য আজকে কিন্তু প্রথমে রান্নাবান্নাটাই শেয়ার করে নেব। তো যাই হোক, দেখো এখানে আমি কাজ করছি আর বোঝোবাবু এখানে বসে বসে আমাকে মোটিভেট করছে, মানে ওর সাথে এবার একটু খেলা চাই, যেটা ও ডেলি সকালে করেই থাকে। এবারে ভেবেছি বন্ধুরা, একদিন এই এসিতে কিন্তু কভারগুলো পরিয়ে দেব, কারণ এখন আবার একেবারে সেই মার্চের পরে এসি হয়তো চলবে। তো সেই জন্য একদিন ভেবেছি যে একদিন সময় করে এসিতে কিন্তু কভারগুলো পরিয়ে দিতে হবে, না তো আবার কিন্তু এসিটা নোংরা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত ভাবনা চিন্তা নিয়েছি। আবার একটা ঘরে এসির কভারটা আছে, আর একটা ঘরের কভারটা কিন্তু কিনে আনতে হবে, কারণ আগে একটা এসি ছিল, এখন আবার দুটো এসি হয়ে যাওয়াতে এখন কিন্তু একটা এসির কভার আবার নেই। তো যাই হোক বন্ধুরা, এই কদিন আবার আমাদের হাউস হেল্প কিন্তু আসছে না, তাই একটু কিন্তু কাজের চাপটা বেড়ে গেছে। তো যাই হোক, আমি আর মা এবং আমরা সবাই সব কিছু মিলেমিশে করে নিচ্ছি বলে সেরকম কিন্তু একটা অসুবিধা খুব একটা বলতে গেলে হচ্ছে না। তবে ওই যেটা বলি যে ঘরে যখন এরকম একটা চার পেয়ে বাচ্চা থাকে, তখন তো তোমরা জানোই যে ঘর কিন্তু স্বাভাবিকের থেকেও একটু বেশিই নোংরা হয়ে থাকে, আর সেই জন্য কিন্তু ঘরকে আরও ডবল পরিষ্কার রাখতে হয়। এটা আশা করি তোমাদের যাদের ঘরে এই চার পেয়ে বাচ্চাগুলো আছে, তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবে। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সবার সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করব। সেটা কি, এই দেখো, সেটা হচ্ছে এই জুয়েলারিগুলো। না না, এগুলো কিন্তু অরিজিনাল গোল্ড জুয়েলারি একেবারেই নয়। তো এগুলো হচ্ছে আমার কিছু কালেকশনস, আরও অনেক আছে, তাদের মধ্যে থেকে এগুলো হচ্ছে কিছু গোল্ড পলিশিং করা জুয়েলারি, যেটা কিন্তু আমি এদিক সেদিক অকেশনালি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে পরেই থাকি। সত্যি বলতে বন্ধুরা, দিনকালের যে অবস্থা, আজকাল তো রাত বিরেতে একেবারেই সোনার কোনো কিছু পরে বেরানো যায় না। তাই কিন্তু আমি এরকম কিছু গোল্ডেন পলিশ করা জুয়েলারি কিনে রেখেছি, যেগুলো কিন্তু আমি বেশ অনেকবার পরার পরও যেগুলোর কালার কিন্তু একেবারেই ফেড হয়নি। আর এমনও না যে আমি এগুলো পরা অবস্থায় হাতে জল লাগাইনি, তাও কিন্তু একেবারে দিব্যি চলছে। এই দেখো, এই চুড়িটা আবার আমার একটু বিশেষ প্রিয়, তাই এটা আবার আমি একটু তোমাদের সবাইকে পরিয়ে একটু স্টাইলও মেরে নিলাম। দেখো, বেশ সুন্দর লাগছে না চুড়িটা? মানে লোককে না বললে কিন্তু লোকের বোঝার উপায় নেই যে এটা অরিজিনাল না এটা ফলস। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেই শাখাটা দেখছো, এটা কিন্তু আমি তারকেশ্বর থেকে এনেছিলাম। যখন আমরা বোধিসত্ত্বর মাথার চুল দেওয়ার জন্য গিয়েছিলাম তারকেশ্বরে 18 মাসে, তখন কিন্তু আমি ওখান থেকে শাখাটা এনেছিলাম, কারণ শুনেছিলাম যে তারকেশ্বরের শাখা নাকি বেশ ভালো। আর যাই হোক বন্ধুরা, তো তোমাদের সবার সাথে কিছু কিছু জিনিস শেয়ার করলাম। একদিন কিন্তু সময় করে বসে যা যা আছে সমস্ত জিনিস কিন্তু শেয়ার করব। আর এই যে আমার এই ব্যাগটা দেখছো, এখানে আমি মোটামুটি হাতের কাছে যা যা আমার থাকে সব আমি এই ব্যাগটার মধ্যে রেখে দিই। এবার এই ব্যাগটা একেবারে আটকে বাক্সবন্দি করে রেখে দেবো। আবার কবে কোথায় একটা অনুষ্ঠান পড়বে সেদিন আবার এগুলো ওপেনিং করব। আর দেখো, বোধ এখানে অ্যাজ ইউজুয়াল আমার জন্য ওয়েট করছে ওর পমপম নিয়ে, কখন খেলবো। ইতিমধ্যে গিয়ে দেখি ও আবার বাজার থেকে এসে গেছে। আবার আজকে দেখছি বেশ সুন্দর দুটো বেগুন এনেছে। আমি নিজে কিন্তু বন্ধুরা বেগুন খাই না, কিন্তু বেগুন দেখলেই মনে হয় যে বেগুনের এই পদটা রান্না করি, সেই পদটা করি। আর এই দেখো, সাথে আবার কিন্তু কুমড়ো ফুল এনেছে। এই শীতকালে কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতে একেবারে ফাটাফাটি লাগে। আর দেখো, সঙ্গে তো এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ, আলু সব কিছুই মোটামুটি এনেছে। তো যাই হোক, এখানে দেখো গরম গরম চা হয়ে গেছে। আজকে আবার সকালে কিন্তু লিকার চা হয়নি, আজকে সকালে আবার দুধ চা হয়েছিল। আর এই যে এখানে 3টা গুড ডে বিস্কুট দেখছো, দুটো কিন্তু ওর জন্য, আর একটা খাবে আমাদের বোঝোবাবু।
আর আজকে কিন্তু বন্ধুরা সকালে বাড়িতে টিফিন করা হয়নি। ও যখন আজকে বাজারে গিয়েছিল আসার সময়, তখন নাকি এক জায়গায় গরম গরম কচুরি ভাজছিল। সেটা দেখে আবার তার ইচ্ছা হয়েছে যে আজকে একটু কচুরি তরকারি খাবে। তাই আমাদের কিন্তু আবার একেবারে বাজার থেকেই ফোন করে বলে দিল যে আজকে আর কিছু কিন্তু ব্রেকফাস্ট করতে হবে না, আমি আজকে আসার সময় কচুরি নিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, এখানে আমাদের কচুরি মোটামুটি এসে গেছে। তবে হ্যাঁ, আমি আবার বলছিলাম একটু সঙ্গে জিলিপি আনলেও পারতে। ও আবার আমাকে বলল যেই দোকানটা থেকে কচুরি এনেছি সেখানে আবার কিন্তু জিলিপি ভাজা হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকে এই সবের পর একেবারে কিন্তু দেখো রান্নার কাছে চলে এসেছি। এই দেখো আছে কিন্তু একটা কাতলা মাছেরই অন্যরকম আইটেম কিন্তু রান্না করব। প্রত্যেক দিন যেরকম ঝোল ঝাল করে থাকি, আজকে কিন্তু সেরকম একেবারেই করব না। আজকে একেবারে একটা অন্যরকম আইটেম রান্না করব। আশা করছি তোমাদেরও সবার কিন্তু এই পদটা ভীষণ ভালো লাগবে। সত্যি বলতে এই নিয়ে কিন্তু এই পদটা আমি আজকে বাড়িতে দ্বিতীয়বার রান্না করছি। এটা কিন্তু আমার এক জায়গা থেকে শেখা। তবে সত্যি বলতে এটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয়, ওই গতানুগতিক কাতলা মাছের কালিয়া বা দই কাতলা বা যে কোনো একটা আইটেম থেকে বেরিয়ে যদি আমরা এই ডিশটা মাঝে মাঝে খাই, আশা করি আমাদের সবারই কিন্তু মুখের টেস্ট একেবারে চেঞ্জ হয়ে যাবে। তবে সত্যি বলতে বন্ধুরা, শীতকালে কিন্তু কাতলা মাছের যেই ডিশটা সব থেকে বেশি খেয়ে থাকি, সেটা কাতলা মাছ হোক বা রুই মাছ হোক, সেটা হচ্ছে প্লেন ফুলকপি আলু টমেটো দিয়ে একটু পাতলা ঝোল। তবে হ্যাঁ, এখনও তো সেই সব দিন পড়েই আছে। আজকে ইচ্ছা হলো যে আজকে একটু অন্যরকম একটা পদ রান্না করে খাই, সেই জন্য এসব করা। দেখো প্রথমেই যেটা করে নিচ্ছি, প্রথমে আমি কিন্তু এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। সাথে আমি মোটামুটি 12-14 কোয়া রসুনের নিয়ে নিয়েছি, আর সাথে আমি অল্প একটু আদা নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা। তোমরা দেখতে থাকো যেটার প্রিপারেশনে কি কি লাগে। আর বন্ধুরা, এটাতে কিন্তু আলাদা করে কোনো কিছু দিয়ে কষাতে হবে না। এখানে কিন্তু সব মশলা আমরা একসঙ্গে দিয়ে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে পারবো। এটা কিন্তু এই রান্নার একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে কোনো মশলা কিন্তু এখানে পরপর দিতে হবে না। মানে যে কোনো ইনগ্রিডিয়েন্ট সব আমরা একসঙ্গে কিন্তু নিয়ে দিতে পারবো। তো দেখো বন্ধুরা, আমাদের মোটামুটি সব কিছু কাটা হয়ে গেছে। আর এবারে আমরা একটা পাত্রে এখানে এই কাটা পেঁয়াজ আদা রসুন সব কিছু নিয়ে নিলাম। সঙ্গে আমরা এখানে কাঁচা লঙ্কাও নিয়ে নেব, মানে গোটা কাঁচা লঙ্কা। তোমরা বন্ধুরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে কিন্তু সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিও। এরপর আমরা এখানে অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম, সঙ্গে আমরা দিয়ে দিলাম গোটা ধনে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। বন্ধুরা, যেহেতু আমিও একটু এখন ঝাল খেতে ভালোবাসি, আগে একদমই ভালোবাসতাম না, যেহেতু একটু স্পাইসি খেতে ভালোবাসি, তাই আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মোটামুটি এগুলো পরিমাণ মতো নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর সঙ্গে কালো সর্ষে। তবে হ্যাঁ বন্ধুরা, সর্ষেটাকে কিন্তু আমি আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে, যাতে এটা তেতো ভাবটা একেবারেই চলে যায়। আর এই সবগুলো নিয়ে একেবারে শেষে এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তারপর এটাকে কিন্তু আমরা 10 মিনিট ওরকম অবস্থাতেই রেখে দিয়েছি মশলাটাকে। আর এই দেখো, এখানে কিন্তু অলরেডি আমরা মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি। তবে এই মাছগুলো আগে থেকে কিন্তু ম্যারিনেট করাই ছিল। এরপর বন্ধুরা, মাছগুলো ভাজা হতে হতে আরও দুটো জিনিস আমরা রেডি করে নেব। সেটা হচ্ছে, প্রথমে আমরা একটু ধনেপাতায় খুব ভালো করে একটু কুচিয়ে নেব, কারণ এই ধনেপাতাটা দিলে কিন্তু এই ডিশটার একেবারে স্বাদটাই পাল্টে যায়। সঙ্গে আমরা এখানে মোটামুটি বড় সাইজেরই একটা টমেটো নিয়ে নিয়েছি। তোমরা যদি বেশি টমেটো খেতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা এখানে দুটো টমেটো নিতে পারো। আমি এখানে মোটামুটি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আর এটাই কিন্তু একেবারে যথেষ্ট। তো বন্ধুরা, এগুলো কিন্তু যতক্ষণে মাছ ভাজা হচ্ছে ততক্ষণে এগুলো রেডি করলাম। আর আমরা যেই মশলাটা রেডি করেছি সেটা কিন্তু সব কিছু ভেজানো অবস্থায় আমাদের প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। যদিও সর্ষেটা কিন্তু আমাদের আরও 10 মিনিট আগে একটু উষ্ণ গরম জলে 1 চিমটে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমাদের কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলে আমরা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার একটু টমেটো কুচি দিয়ে প্রথমে একটু ভালো করে কিছুক্ষণ আমাদেরকে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না টমেটো থেকে একটু কাঁচা ভাবটা যায়। তারপর আমাদেরকে এর মধ্যে প্রথম থেকে কুচিয়ে রাখা ধনেপাতাটাও কিন্তু দিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, এই প্রথমে ধনেপাতাটা দেওয়ার কারণ একটাই, এতে কিন্তু ধনেপাতাগুলো যেরকম গায়ে গায়ে লেগে যায় না, সেরকম কিন্তু গ্রেভিটা দেওয়ার পরেও ধনেপাতার কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর থাকে। সেই জন্য কিন্তু শেষে না দিয়ে আমরা এখন দিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের সেই মশলার পেস্টটা, যেগুলো আমরা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার বন্ধুরা, আমাদের যেটা করতে হবে,
এবার এই পেস্টটা দিয়ে আমাদের কিন্তু বেশ ভালো করে একদম মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই পেস্টটার মধ্যে যেহেতু সর্ষেও আছে এবং সর্ষে কিন্তু খুব বেশিক্ষণ ধরে কষালে সর্ষের কিন্তু একটা তেতো ভাব চলে আসতে পারে। তাই আমরা যেটা এখানে করব, প্রথমে আমরা কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করলাম, তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব এবং আমরা এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব রঙের জন্য। এরপর একটু কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দেব এবং বন্ধুরা এই অবস্থায় কিন্তু আমাদেরকে গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে করে দিতে হবে। 5 মিনিট পর যখন আমরা ঢাকাটা ওঠাবো তখন যদি আমরা দেখি যে এরকম মশলার ওপর তেলটা একেবারে ভেসে উঠেছে, তার মানে কিন্তু মশলাটা একেবারে রেডি, তার মানে কিন্তু মশলাটা আর একেবারেই কাঁচা নেই। কিন্তু যদি তেলটা ভেসে না ওঠে তখন কিন্তু বুঝতে হবে যে মশলাটা কিন্তু এখনও ঠিকঠাকভাবে কষানো হয়নি। তো তোমরা দেখতেই পেলে যে আমার তেলটা একেবারে এখানে উপরে ভেসে উঠেছে, তাই কিন্তু আমি এখানে এবারে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ব্যাস আর কিছুই না, এবার এই মাছগুলো দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে তোমরা মাছটা নামিয়ে নিও। যেহেতু এটা একটু গ্রেভিওয়ালা মাছ, বেশি এখানে ঝোল থাকে না, তাই কিন্তু খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। আর এই দেখো সাথে এখানে করেছিলাম আজকে আলু কুঁদরি ভাজা, এটাও কিন্তু দেখতে একেবারে দারুণ লাগছে, তাই না বলো? আর এবার যেটা আসছে সেটা কিন্তু হচ্ছে আজকের একদম শো স্টপার, মানে কুমড়ো ফুলের বড়া। এটা যে আমরা শীতকালে কতবার খাই কি বলবো। কুমড়ো ফুল, বক ফুল এগুলো তো ডেলি চলতেই থাকে। তো প্রথমেই এখানে বেসন নিয়ে নিচ্ছি, চালের গুঁড়ো নিলাম, এখানে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব, কালো জিরা, নুন আর পরিমাণ মতো একেবারে হালকা করে একটু মিষ্টি দিয়ে দেব। তো বন্ধুরা যাই হোক, এই কুমড়ো ফুলের বড়া ছাড়া কিন্তু শীতকালটা একেবারে অসম্পূর্ণ। বন্ধুরা শীতকালে কিন্তু একটা জিনিস সত্যি বলতে খুব ভালো লাগে, এই বাজারে গেলে যেখানেই যাওয়া হোক বাজারটা দেখলেও কিন্তু একেবারে প্রাণটা জড়িয়ে যায়। চারদিকে এত সুন্দর এত রকম তরিতরকারি থাকে, শুধু মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব। আর সত্যি বলতে শীতকালে কিন্তু খেয়েও খুব একটা অস্বস্তি হয় না, যেটা কিন্তু গরমকালে হয়। তাই শীতকালটা এলেই মনে হয় যেন একটু এটা রান্না করি একটু সেটা রান্না করি। তো যাই হোক, এখানে আমি কুমড়ো ফুলগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে একটু জলটা ঝরিয়েও নিয়েছি। এবার কিন্তু এখানে কুমড়ো ফুলগুলো ভালো করে আগে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু রিসেন্টলি আমার ঘর গুছিয়ে রাখার 18টি টিপস, মানে তোমরা ওই ব্লগটাকে কিন্তু ভীষণ ভালোবাসা দিচ্ছ, আমি রোজই দেখছি সেই ব্লগটাতে তোমরা সবাই তোমাদের অফুরন্ত ভালোবাসা দিচ্ছ। আর সেটার জন্য কিন্তু তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আশা করি আমি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবো। আর রিসেন্টলি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি কিচেনকে পরিষ্কার রাখার 15টি টিপস। আশা করি তোমাদের সবার ওই টিপসগুলো নিশ্চয়ই কাজে লাগবে। যদি কাজে লাগে, যদি ব্লগটা ভালো লাগে তাহলে আমাকে নিশ্চয়ই জানিও, কারণ তোমাদের সবার প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্ট আমার জন্য কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমি আগের দিন যেই ব্লগটা শেয়ার করেছিলাম সেটাও নিশ্চয়ই দেখো, আর আশা করছি আজকের এই ব্লগটাও তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, পরের দিন যেই ব্লগটা শেয়ার করব সেটা কিন্তু আমি একেবারে বিকেল থেকেই শেয়ার করব, কারণ ডেলি একেবারে সকাল থেকে শেয়ার করা ব্লগ অনেকগুলো হয়ে গেল। তাই এবারে যেটা ভেবেছি নেক্সট ডে মানে বুধবার যেই ব্লগটা শেয়ার করব সেটা কিন্তু থাকবে বিকেল থেকে রাত অবধি কী করলাম সেই নিয়ে একটা ব্লগ। এই দেখো এটা হচ্ছে আমাদের লাঞ্চ। তো বন্ধুরা তোমরা এখন ভাবতেই পারো যে লাঞ্চের পর আমি আবার হঠাৎ করে এসব পরিষ্কার করছি কেন। না এসব এই জন্য পরিষ্কার করছি কারণ এই সময় আমি আবার বাড়িতে ফিরে এসেছি, আর বাড়িতে ফিরে আসার পর সকালে আজকে যেটুকু যা ডাস্টিংয়ের কাজকর্ম একটু বাকি ছিল সেগুলো সব কিন্তু এখন করে নিচ্ছি। সত্যি বলতে বন্ধুরা ঘর তো সবসময় গোছানোই থাকে, কিন্তু একটা হালকা যে একটা ময়লা পড়ে ভাবলাম সেগুলো একটু পরিষ্কার করে নিই। আবার বন্ধুরা আজকাল কিন্তু আকাশটা একটু মেঘলা থাকায় বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম খাওয়ার পর অল্প কটা বাসন আছে সেগুলোও কিন্তু একটু ধুয়ে নিই। তো সেগুলো আবার যখন ধুতে এসছি বাসনগুলো, এমনিতে কিন্তু মা আজকে সমস্ত বাসন টাসন সব কিছু ধুয়েই রাখে, তাও যেটুকু অল্প যা ছিল সেগুলো একটু ধুতে এসছিলাম। জলটা হাতে দিয়ে মনে হচ্ছে যেন একেবারে বরফের ঠান্ডা কনকনে কোনো কিছুতে হাত দিয়েছি। আর কি বলবো বন্ধুরা, আমি আগের দিন আমার কিচেন পরিষ্কার রাখার 15টি টিপস এই ব্লগে তোমাদের সবার সাথে আমি এমন কিছু স্প্রের নাম শেয়ার করেছি বা সেটা কিভাবে বানানো হয়েছে, যেগুলো হাতের কাছে থাকলে কিন্তু আমরা আমাদের কিচেন সবসময় একেবারে ঝাঁ চকচকে রাখতে পারবো। আশা করি তোমরা সবাই ওই ব্লগটা দেখেছো এবং তোমাদের সবার ওটা কাজে লাগবে।
বা যাই হোক। তো যাই হোক বন্ধুরা, এখানে মোটামুটি আমার এখানে বাসনগুলো ধোয়া কমপ্লিটে প্রায় হয়ে গেছে, আর অল্প কটা বাসন বাকি। তবে ওই যাই হোক, এবার ভেবেছি এবারে এইসব করে একেবারে একটু গিয়ে একটা ঘুম দিয়ে দেব। তবে সত্যি বলতে বন্ধুরা, শীতের দুপুরে কিন্তু একেবারেই ঘুম পায় না। হ্যাঁ, গরমকালের দুপুরে কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড ঘুম পায়, কিন্তু জানি না কেন শীতের দুপুরে আবার আমার একদমই ঘুম পায় না, ওই একটু শুয়ে থাকি সেই যা। তো যাই হোক, এখানে আমার দেখো বাসন ধোয়া মোটামুটি কমপ্লিট। এখানে এসে গেছি, এটা হচ্ছে আমাদের বাসন রাখার ঝুড়িটা। এখানে এসে সমস্ত বাসন কোসন সব কিছু এখানে রেখে দিচ্ছি। আর তোমরা যে ওই লাল বাটিগুলো দেখছো, এগুলো কিন্তু একটাও কেনা না, এগুলো সব কিন্তু ফ্রি পেয়েছি। তো কিসের সাথে ফ্রি পেয়েছি সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জিজ্ঞেস করো, আমি বলে দেবো। এখন তো আমাদের 4টা বাটির একটা সেটও হয়ে গেছে, আর বাটিগুলো কিন্তু বেশ ভালো, খুব একটা খারাপও না। তো যাই হোক বন্ধুরা, এখানে মোটামুটি আমার বেসিন ধোয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। আগের দিনই যেহেতু বেসিনটা খুব ভালো করে ডিপ ক্লিনিং করে পরিষ্কার করেছি, তাই আজকে কিন্তু একটু হালকাভাবে সার্ফ দিয়ে ধুলাম, তাতেই কিন্তু মোটামুটি বেসিনটা একেবারে পরিষ্কার। আর এবার যেটা করে নিচ্ছি, এবার হচ্ছে একটু ক্যাবিনেটগুলো পরিষ্কার করে এবার একটু ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসন ধোয়া কমপ্লিট। এবার এই ওভেনটা হয়ে গেলে একেবারে কিন্তু কাজবাজ শেষ। তারপরে একেবারে গিয়ে হাত পা ছড়িয়ে বসে একটু গ্রিন টি খেয়ে নেব। আজকাল বন্ধুরা দেখতে দেখতে একেবারে যেন অন্ধকারটা হয়ে যায়। সত্যি বলতে শীতকাল যে এসে যায় একেবারে বোঝাই যাচ্ছে। সন্ধে 5টা বাজতে না বাজতেই চারদিকে এমন অন্ধকার হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে। আর সন্ধে 7টা বাজতে না বাজতেই মনে হচ্ছে যেন কতই না হচ্ছে রাত হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এখনও কিন্তু প্রায় কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আমি মোটামুটি লাইট জ্বালিয়েই সব কাজকর্ম এখানে করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, প্রথমে এখানে একটু সার্ফ দিয়ে সুন্দর করে একটু ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর হ্যাঁ, যখন বেশি দাগ ওঠে না তখন একটু স্কচ ব্রাইটও নিয়ে নিই। আর ওই দেখো ওখানে আমার স্প্রের বোতলটাও রাখাই রয়েছে। এরপর কিন্তু একেবারে একটু ঠান্ডা জল দিয়ে একটু মুছে নিয়েছিলাম ওভেনটা। আর তারপর যেটা করে নিয়েছিলাম, এই দেখো এখানে একটু রিফাইন তেল এখানে ঢেলে নিচ্ছি। প্রত্যেক মাসে কিন্তু বন্ধুরা আমরা ইমামিরটাই আনি, রাইস ব্র্যান অয়েলটা, কিন্তু এ মাসে যেহেতু ইমামিটা পাইনি, তাই আপাতত কাজ চালানোর জন্য হাতের কাছে যেটা পেলাম সেটাই কিন্তু নিয়ে এলাম। আর এখানে এই দেখো এখানে সর্ষের তেলটাও মোটামুটি ঢালা হয়ে গেছে। কন্টেনারগুলোও কিন্তু যখনই ঢালি তখনই একবার পরিষ্কার করে নিয়েই ওগুলো ঢালি। সত্যি বলতে তেলটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এই ব্লগটা মোটামুটি এখন একেবারে শেষের দিকে আছে। এখানে আমাদের কিচেনটা পুরো পরিষ্কার। সত্যি বলতে কিচেনটা পরিষ্কার থাকলে কিন্তু বাকি সমস্ত কাজ করতে একটা আলাদাই এনার্জি লাগে, কারণ সারাদিনের বেশিরভাগ সময়টাই সবার যেখানে কাটে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার থাকলে বাকি কাজগুলো করার এনার্জি আপনিতে এসে যায়। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি। এরপর 1 কাপ গরম গরম গ্রিন টি খেয়ে কিন্তু একেবারে সমস্ত যতটা ক্লান্তি ভাব ছিল সব একেবারে দূর হয়ে গেল। তোমরাও সবাই এই শীত এসে গেছে কফি খাও, চা খাও, গ্রিন টি খাও, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা অবশ্যই যেতে থেকো সেটা হচ্ছে কি, সেটাও আবার বলতে হবে, ইটস ঈশানী। টাটা।